বন্ধ হলো মালয়েশিয়ার শ্রম বাজার, চরম বিপাকে হাজারো বাংলাদেশি কর্মী। দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার 47 এজেন্সির লাইসেন্স স্থগিত। আওয়ামী লীগ দেশকে লুটেরাদের রাজ্যে পরিণত করেছে, মন্তব্য বিএনপি নেতাদের। দুর্নীতির বিরুদ্ধে সৎ সাহস দেখাচ্ছে সরকার, দাবি ওবায়দুল কাদেরের। এমপি আনারকে কলকাতায় রিসিভ করে শিলাস্তি রহমান, বলছে ডিবি। হত্যা মামলা 8 দিন শেষে ফের 5 দিনের রিমান্ডে 3 আসামি। ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে আরও নাজুক দক্ষিণাঞ্চলের সুপেয় পানি সরবরাহ, বৃষ্টির পানি ধরে রাখতে পানির ট্যাঙ্ক বিতরণের দাবি। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বন্ধ হলেও মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নেওয়ার সময়সীমা নতুন করে আর বাড়ায়নি দেশটি। আগে কর্মী নিয়ে প্রতারণা করায় মালয়েশিয়ার 47 নিয়োগদাতা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করেছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। এদিকে কিছু রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে 6 লাখ টাকা পর্যন্ত নিয়েছে। প্রতারিত হাজারো কর্মী পড়েছেন চরম বিপাকে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। খরচ করেছেন 5 থেকে 6 লাখ টাকা। মালয়েশিয়ায় যেতে রিক্রুটিং এজেন্সিকে এই টাকা দিয়েছেন 6 থেকে 8 মাস আগে। গেল 6 থেকে 7 দিন বিমানবন্দরে মিথ্যা আশ্বাস কিংবা ভুয়া টিকিট দিয়ে এমন হাজারো কর্মীকে ভোগান্তিতে ফেলেছে কিছু রিক্রুটিং এজেন্সি। দেশটিতে যাওয়ার শেষ দিনে বেশিরভাগই বুঝতে পারছেন তারা প্রতারণার শিকার। দীর্ঘ ভোগান্তির পর দিশেহারা অনেকেই বুঝতে পারছেন না কি করবেন। আমাদের ভুয়া টিকিট দিয়ে আমাদের বিমানবন্দর আজকে 3 দিন যাবত বসিয়ে রেখেছে, আমাদের ফ্লাই করতেছে না। খুবই বাজে একটা অবস্থা। 2 দিন যাবত এয়ারপোর্টে অবস্থান করতেছি। আমাদেরকে আবার উল্টা রিটার্ন বিরতি পাঠাই দিতেছে বাড়িতে। হাজার হাজার লোক এই প্রতারণার শিকার হইতেছি আমরা। ভিসা হওয়া অন্তত 40,000 কর্মী গত 2 সপ্তাহে মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু এত অল্প সময়ে এত কর্মী উড়োজাহাজে পাঠানো সম্ভব না জেনেও কর্মীদের কাছ থেকে কেন রিক্রুটিং এজেন্সি টাকা নিল, প্রতারণা করলো, কর্মীদের ভোগান্তিতে ফেললো, এর বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। আসলে আমাদের 6,20,000-50,000 টাকা নিয়ে যে ফ্লাইটগুলো দিচ্ছে না, আসলে আমরা বাংলাদেশ সরকারের কাছে এর একটা বিহিত চাই বা বিচার চাই। আর আমরা 3 মাস 4 মাস আগে কি টাকা ক্লিয়ার করে দিচ্ছি, আমাদেরকে শুধু পাসপোর্ট দিয়ে ধরে দিচ্ছে, টিকিট অনলাইনে আপনারা পেয়ে যাবেন। ভিসা কলিং আইএসএ আমাদের 2023 সালে। এরা যদি মনে করতে আমাদের আরো 1 বছর আগে পাঠিয়ে দেবে, আমাদের পাঠিয়ে দিতে পারতো, কিন্তু এরা 2 নম্বরই করে আমাদের কাছে টাকা নিয়ে এরা ব্যবসা করেছে আমাদের না পাঠিয়ে। এদিকে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার জানিয়েছেন 31 মের পর নতুন করে কর্মী নেয়ার সময় বাড়ায়নি দেশটি। As of now, this is the decision of the Malaysian government, and this was the decision at the highest level. মালয়েশিয়া যেতে কর্মীদের খরচ হওয়ার কথা ছিল 79,000 টাকার মতো। তবে কর্মীদের শুরুতে 3 থেকে 4 লাখ টাকা খরচ হলেও শেষের দিকে রিক্রুটিং এজেন্সিগুলো নিয়েছে 6 লাখ টাকা পর্যন্ত। শুধু বাংলাদেশ নয়, অনিয়মের অভিযোগে বাংলাদেশ সহ 14টি দেশ থেকে 1 জুন থেকে কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ লুটেরাদের দেশে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর গয়েশ্বরচন্দ্র রায় বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষমতা সরকারের নেই। শুক্রবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার সাথে এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। বক্তব্যে দলটির সিনিয়র নেতারা বলেন, জিয়াউর রহমানকে নিয়ে যারা সমালোচনা করে এই জাতি তাদের কোনোদিন ক্ষমা করবে না। তারা বলেন, মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান ইতিহাসের সাক্ষী। আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। কতগুলো জিনিস আছে, বিদ্যুৎ, তেল, এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে গিয়ে প্রতিটা জায়গায় একটা এফেক্ট করে। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গিরা ক্ষমতায় আছে এখন।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের কোনো অপচেষ্টা সফল হবে না। তাকে আত্মীয় যারা দরকারে ধ্বংস করতে চায় তাদের মধ্যে চুল কালি দিয়ে আজকে ভারপ্রাপ্ত তারেক রহমান, চেয়ারম্যান তারেক রহমান আজকে দলের হার প্রায় তাকে নিয়ে আসবে না, ওই ক্ষমতা তাকে আনতে হবে না। আসে মাতৃভূমিতে আসবে, যেদিন আসবে সেদিন যে ঢেউ উঠবে সেই ঢেউ আপনি কোথায় করা যাবে, দেশে যাবেন সেটা নিয়ে ভাবেন। আওয়ামী লীগে রণাঙ্গনের কোনো মুক্তিযোদ্ধা নেই, আর জিয়াউর রহমান রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়ে নিজে যুদ্ধ করেছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব নিজ দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে পদে থেকে গণতন্ত্র নিয়ে কথা বলছেন। দুর্নীতির বিরুদ্ধে সরকার সৎ সাহস দেখাচ্ছে দাবি করে বলেন, বিএনপি দুর্নীতিবাজদের লিস্ট করলে সেখানে তাদের নেতাদের নামই আগে আসা উচিত। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার সকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র নিয়ে মার্কিন সমালোচনার পাশাপাশি বিএনপি মহাসচিবের এ বিষয়ে নানা সমালোচনার জবাবও দেন তিনি। গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থার একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছে। এবং তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখের আন্দোলন। মির্জা ফখরুল এর মধ্যে কয়বার কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয়, তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা। মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে, তার গঠনতন্ত্রে সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর, সেটা আগে জিজ্ঞেস করে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানকে সরকারের সৎসাহস উল্লেখ করে বিএনপি আমলে প্রধানমন্ত্রী কার্যালয় বা হাওয়া ভবনের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন, সেটাই হচ্ছে বড় কথা। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? বিএনপি নেতারা দেশের অর্থনীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ৩ আসামির আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে এমপি আনারকে রিসিভের দায়িত্বে ছিলেন শিলাস্তি রহমান। রিমান্ড আবেদনে এমনই তথ্য উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। এর আগে শুক্রবার দুপুরে ৮ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ৩ আসামি হল কিলিং মিশনের প্রধান শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ আমান, তার সহযোগী তানভীর ভুইয়া এবং শিলাস্তি রহমান। এ সময় ৩ জনের আরও ৮ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ২৪ মে ওই ৩ আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২২ মে শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে অপহরণ মামলাটি দায়ের করেন।
এদিকে সংসদ সদস্য আনার খুনের রহস্য উদ্ঘাটনে ২৬ মে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল কলকাতায় যান। ৫ দিন পর ৩০ মে তারা দেশে ফেরেন। রিমালের তাণ্ডবে ঘর বাড়ি হারিয়ে অনেকেরই আশ্রয় এখন খোলা আকাশের নিচে। নিজেদের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে পটুয়াখালীর কলাপাড়ার কারো কারো আশ্রয় হয়েছে গোয়ালঘরে অথবা রান্নাঘরে। স্থানীয় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্তের পাশাপাশি ধ্বংস হয়ে গেছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রলয়ঙ্করী এই ঝড়ের ক্ষত শুকাতে সরকারি সহযোগিতা প্রয়োজন। পটুয়াখালীর কলাপাড়া থেকে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব। ক্যামেরায় ছিলেন রাজীব দাস। উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের বাসিন্দা খলিল হাওলাদার। তার সম্পদ বলতে ছিল একটি টিনের ঘর। ঘূর্ণিঝড় রিমাল সেই ঘরটি লন্ডভন্ড করে দিয়ে গেছে। অসুস্থ স্ত্রী সন্তান নিয়ে খলিলের কপালে এখন চিন্তার ভাঁজ। নুনান্তে পান্তা ফুরনো মানুষটি কি দিয়ে তুলবেন নতুন ঘর? ঘরের ওয়াইফ অসুস্থ, এই পরিস্থিতিতে আমি যে এখন কি করব চিন্তা ভাবনা করি আমি মানে বেহাল অবস্থায় আছি। খুলনা ও বরিশাল বিভাগের ২৬৩টি জায়গায় বেড়িবাঁধের ৪১ কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়েছে। আংশিক ও পুরোপুরি বিধ্বস্ত ১.৫ লাখ ঘরবাড়ি। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। এই ঘূর্ণিঝড়ের অবস্থা সাংঘাতিক খারাপ। এই ঘরের মতো এরকম এলাকায় বহুত ঘর ভাঙছে। দীর্ঘ অনেক বছর ২০-২৫ বছর হবে এটা সংস্কার হয় না। কিছু কিছু জায়গায় সময় সময় কিছু কাজ করানো হয়, অল্প অল্প জায়গায়, সেই কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়। যদি কাজ ধরা হয় এট এ টাইমে সব কাজগুলো করে তবেই এই জায়গাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে এবং এই নীলগঞ্জবাসী ভালো থাকবে। শুধু ঘরবাড়ি আর মাছের ঘেরি নয়, রিমালের প্রভাবে ক্ষতবিক্ষত হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ক্লাস করা নিয়ে চরম দুশ্চিন্তায় শিক্ষকরা। ৭ দিন ধরে বিদ্যুৎবিহীন এখনো অনেক এলাকা। ৭ দিন পর্যন্ত বিদ্যুৎ নাই, ছেলেরা লেখাপড়া করতে পারতেছে না, তারপরে মোবাইলে চার্জ দিতে পারতেছি না। এই বাতাসের কারণে শিক্ষা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এখন আমাদের ছাত্র নিয়ে ক্লাস করানোর, তারপর খাবারের রুম, কেতাবাদি কোন রকম উদ্ধার করে ওই পাশে নিয়ে গেছি, কিন্তু অনেক কিছুই আমাদের হারাই ফেলছি। এখন ক্লাস করার মতো কোনো জায়গা নেই। আমরা চাইতেছি ইনশাল্লাহ যদি কোনো ব্যবস্থা হয় তাহলে আমরা আবার পুনরায়ভাবে ইনশাল্লাহ ক্লাস শুরু করতে পারি। দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর এখন বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের অসংখ্য ঘরবাড়ি এভাবেই ক্ষতবিক্ষত হয়েছে। রিমাল যে ক্ষত রেখে গেছে সেই ক্ষত শুকাতে হয়তো সময় লাগবে। এইসব ঘরবাড়ির বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বাড়ির কোনো রান্নাঘরে অথবা গোয়াল ঘরে। এইসব ঘর মেরামতে সরকারের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কলাপাড়া, পটুয়াখালী। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ১৪টি উপজেলায় ৩০ লাখেরও বেশি মানুষ প্রতিদিন সংগ্রাম করে সুপেয় পানির জন্য। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্ভোগ আরও বাড়ে তাদের। এসব এলাকার পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সংকট মোকাবেলায় বৃষ্টির পানি ধরে রাখতে বাড়ি বাড়ি পানির ট্যাঙ্ক বিতরণ করা দরকার। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের কারণে ডাল ভাতের সংকট ছাপিয়ে সুপেয় পানির জন্য হাহাকার চলছে খুলনার উপকূলীয় এলাকায়। সুপেয় পানির জন্য এক লাইনে দাঁড়িয়েছেন ধনী ও দরিদ্ররা। পানি সংগ্রহের জন্য মাইলের পর মাইল পাড়ি দিতে হচ্ছে নারীদের। ভাত না খেয়ে থাকা যায়, কিন্তু পানি না খেয়ে থাকা যায়। আমাদের এই জায়গাটা কোয়ালও নেই। আমাদের এই জায়গাতে 1 কিলোমিটার যাইতে হয় একটু পানি আনতে, বাচ্চা কাচ্চার খাওয়াতে গেলে। নদীর সাইডে একটা সবকাল ভালো পানি ওঠে না, আর আমরা খাতেও পারিনি। আমাদের ভ্যানে করে যাই ও মন্দির বিলি যাই, যেখানে একটু মিষ্টি পানি পাবো গরমের সময় সেইখানের থেকে আনবো। আনিতে আসমানের পানি যদি পড়ে, বৃষ্টির পানি, তাই ছাড়া আমাকে বোরাতে কোনো ভালো পানি চলে না। আমের গায়ে এখানে কোনো পানির কোনো ব্যবস্থা না। আমরা ওই কিন্তু 1 কিলো যাইতে হবে, নিদা বাচ্চা কাচ্চা থই যাইতে হবে ওই পাড়া পাই নানতে। ও কিন্তু পানি নিয়ে আসতে হবে আমের গায়ে, আইনি তারপর খাইতে হবে। চাল, ডাল, তরকারি, মাছ কিনে খাচ্ছি, জল বেড়ে কিনে খাচ্ছি। ঘরে পানি ঢুকে গেছে, ঘরে খাওয়ার পানি নেই। সরকারের কাছে দাবি জানাই যে আমাদের খাওয়ার পানির ব্যবস্থা করতে। আমাদের একটু পানির ট্যাঙ্কি দরকার, পানির প্রয়োজন খুব। পানি না খেয়ে থাকা যায় না। এই রোদে আমরা এই দূরিতে পানি নিতে আসি।
পানির লবণাক্ততা দূর করতে এসব এলাকায় চলমান রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প। শেষ হলে সুপেয় পানির সংকট দূর হবে বলে আশা তাদের। পানিবাহিত রোগে কারো মৃত্যু না হওয়াকে সাফল্য হিসেবে দেখছে তারা। পানিবাহিত কোনো রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বা পানির সংকট এইভাবে এখনো পর্যন্ত এইভাবে দেখা দেয়নি। এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন শেষ হলে মানুষজন আরও বেশি উপকৃত হবে, নিরাপদ খাবার পানির সুবিধা পাবে। লবণাক্ততার পাশাপাশি আর্সেনিক ও আয়রন সমস্যাও প্রকট উপকূলীয় এলাকায়। খানা তালিকা অনুযায়ী পানির ট্যাঙ্ক বরাদ্দের দাবি জনপ্রতিনিধিদের। বেশিরভাগ জায়গায় ওভারফ্লো হয়েছে, যেখানে বাঁধ দুর্বল ছিল সেই ওভারফ্লো হওয়ার ওই জায়গা থেকেই বাঁধ ভেঙে গেছে, ভেঙেও পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করছে। আর পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করা মানে বহুবিধ ক্ষতি হওয়া। কোনো কোনো জায়গায় ফসল আছে, কোনো কোনো জায়গায় মানুষের বসত বাড়ি আছে, সেই বসত ঘরে পানি উঠে গেছে। চারদিকে থই থই পানির মধ্যে খাবার পানি খুঁজে ফেরে দুর্গতরা। ঘরে ঘরে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন উপকূলীয় এলাকার মানুষ। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। বিদেশি বিনিয়োগকারী দূরে থাক, দেশি বিনিয়োগকারীরাই পাড়ি জমাচ্ছেন বিদেশে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে 2022 সালের তুলনায় 2023 সালে বৈদেশিক বিনিয়োগ কমে গেছে প্রায় 18%। একই সময়ে দেশ থেকে বিদেশি পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে প্রায় 14%। এটিকে অশনির সংকেত হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশে গণ অসন্তোষ ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। একই সাথে বাজেটে উৎপাদনশীল এবং ক্ষুদ্র ও মাঝারি খাতকে নীতি সহায়তা দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। উচ্চ মূল্যস্ফীতি, ক্রমহ্রাসমান রিজার্ভ আর দুর্বল ব্যাংকিং খাত নিয়ে এমনিতেই টালমাটাল অবস্থা দেশের অর্থনৈতিক পরিস্থিতি। নানা পদক্ষেপেও বাগে আনা যাচ্ছে না অর্থনৈতিক স্থিতিশীলতা। এর মধ্যেই আরেক দুঃসংবাদ দিল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটি বলছে, গেল বছর দেশে বৈদেশিক বিনিয়োগ এসেছে 396 কোটি 98 লাখ ডলার, যা তার আগের বছরে ছিল 482 কোটি 73 লাখ ডলার। একই সাথে চিন্তার ভাঁজ ফেলেছে দেশ থেকে বিদেশে পুঁজি নেয়ার প্রবণতা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে মুখ ফেরানোর জন্য নীতি সহায়তা ও এর বাস্তবায়নকে দুষছেন সংশ্লিষ্টরা। বলছেন, খরচ বেড়েছে ব্যবসা পরিচালনে, যেখানে খরচ বাড়লে নতুন বিনিয়োগের আশায় গুড়েবালি, বাড়বে না কর্মসংস্থানও। আমরা তো আমাদের দেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করতে পারছি না, তারাই বিদেশে গিয়ে বিনিয়োগ করছে। তাহলে আমরা কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের দেশে আনবো? বিদেশি বিনিয়োগ আনবার জন্য কত সুন্দর সুন্দর নীতি, কত সুন্দর সুন্দর কথা, কিন্তু এটা কিন্তু কোনো বাস্তব প্রয়োগ নাই। আপনি যদি বিনিয়োগ বোর্ডে যান, ওনারা নিজেদেরকে বলেন যে ওয়ান স্টপ শপ, কিন্তু আপনি বিদেশি বিনিয়োগকারীদের জিজ্ঞাসা করেন, তারা বলবে এটা ফুল স্টপ শপ। অবভিয়াসলি যারা ব্যবসা করতে যায় তারা ইন্টারেস্টটা লো ইন্টারেস্টই চায়, যাতে লোনটা নিতে, যাতে তাদের রিপেমেন্ট করতে সুবিধা হয়। এখন যেহেতু বেশি মাত্রায় হলে স্বাভাবিকভাবেই লোন নিতে অনাগ্রহী হবে এবং বিনিয়োগও স্বাভাবিকভাবে কমে যাবে। নানা অসন্তোষের মধ্যেই পেশ হতে যাচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকার 53তম বাজেট, যেখানে জিডিপি প্রবৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে 6.75%। এমন বাস্তবতায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে উৎপাদনশীল খাতে সুদের হার নির্দিষ্ট করে দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। আমরা দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পারছি না, বরঞ্চ আমরা ব্ল্যাক মানিকে সাদা করার নীতি নিয়ে টাকা পাচারকারী এবং কর ফাঁকি দিচ্ছে যারা, তাদেরকে উৎসাহিত করছে। গভর্নমেন্টের এইসব পদক্ষেপের কারণে আনএমপ্লয়মেন্ট এবং গণ অসন্তোষ সৃষ্টি হতে পারে, এমনকি পলিটিক্যাল প্রবলেমও সৃষ্টি হতে পারে। বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে সবার আগে লাল ফিতার দৌরাত্ম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 6.25 লাখ পশু। জেলার চাহিদার তুলনায় যা দ্বিগুণ। লাভজনক হওয়ায় নানা পেশার মানুষ গড়ে তুলছেন গরুর খামার। আমদানি না হলে ন্যায্য দাম পাওয়ার আশা খামারিদের। দেশের বাইরে থেকে গরু না আনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ খান হাসানের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের মুলিবাড়ি নিজ বাড়িতেই গরুর খামার গড়ে তুলেছেন ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতা
ও পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ নবিদুল ইসলাম ব্যস্ত সময় পার করছেন কোরবানির পশু লালন পালনে। গরুর ফার্ম কিন্তু লাভজনক, কিন্তু গরুর দুটি বিষয় আপনাকে লক্ষ্য নিয়ে কিনতে হবে। প্রথমে গরুর যে কিনতে গেলে গরুর কোয়ালিটি সম্পূর্ণ কিনতে হবে, হাত পা মোটা তাজা গরু কিনতে হবে। আর বিশেষ করে খাদ্য, যে খাদ্যটা, এই খাদ্যটা মিক্সার জাতীয় খাদ্য খিলাইতে হবে। বিশেষ করে যে আমরা গমের ভুসির উপর নির্ভর করি, এটা নির্ভর না করে বিভিন্নভাবে আমরা খাদ্য মিক্সার করে খিলাইতে হবে, যাতে গরু আমাদের মোটা তাজা বেশি হয়। ইউনিয়ন চেয়ারম্যান নবিদুলের মতো ভিন্ন ভিন্ন পেশার মানুষ এখন গরু পালন করছেন। 16টা গরু রেডি করেছিলাম, তার মধ্যে অলরেডি 15টা আমি বিভিন্ন সময় বিক্রি করে দিয়েছি। এখন আমার আপাতত আর একটি গরু আছে। আমরা আসলে পুরোদমে প্রাকৃতিকভাবে যে খাওয়া দাওয়া করে গরু লালন পালন করা হয় সেভাবেই করে থাকি। খামারিরা জানিয়েছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর কারণে বাজারে এসব গরুর বেশ চাহিদা রয়েছে, ফলে প্রতি বছরই গরুর সংখ্যা বাড়ছে। সুস্থ গরু কেনার উদ্দেশ্যে মূলত, কোরবানি দেওয়ার উদ্দেশ্যে মূলত একটা সুস্থ গরু কেনা, সুস্থ গরু কেনার জন্য এখানে আসা। সর্বোচ্চ আপনার 6 লাখ থেকে 7 লাখের ভিতর, আর সর্বনিম্ন হচ্ছে আপনার 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে। কয়েক আইটেম মিলে এক জায়গায় মিশ্রণ করে হেরে খাবার তৈরি করে প্যাকেট করে রাখি, ওখান থেকে নিয়ে গরু খাওয়াই। জেলার 9টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 17,000 খামারি রয়েছে। এসব খামারে কোরবানির উপযুক্ত করা হয়েছে 6 লাখের বেশি পশু। আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং আমার খামারিরা অনেকে এই গবাদি পশু লালন পালনের জীবন জীবিকা নির্বাহ করতেছে। যদি এই মুহূর্তে আসলে ব্রাজিল থেকে যদি মাংস আসে তাহলে আমাদের এই বাজারটা আমরা হারাবো, যার কারণে আসলে এই মুহূর্তে ব্রাজিল থেকে মাংস আমদানি করার কোনো সম্ভাবনা নেই বা এই ধরনের কোনো সরকারি কোনো পরিকল্পনা নেই। কিছুদিনের মধ্যেই কোরবানির হাট জমে উঠবে বলে আশা খামারিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা 46-31 পয়েন্টে হারিয়েছে নেপালকে। আগের 3 আসরে হ্যাট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ, টানা 4র্থ শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা। গ্রুপ পর্বে দাপুটে পারফরমেন্সের ধারা বজায় রেখেছে আব্দুল জলিলের শিষ্যরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা লাল সবুজের দল জিতেছে টানা 5ম ম্যাচ, হারিয়েছে নেপালকে। মিরপুর শহীদ সরোয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 3টি লোনা সহ নেপালকে 46-31 পয়েন্টে হারায় স্বাগতিকরা। বিজয়ী দল প্রথমার্ধে 18-14 পয়েন্টে এগিয়েছিল, তবে ম্যাচটা জিততে কঠিন লড়াই করতে হয়েছে স্বাগতিকদের। হারলেও প্রতিদ্বন্দ্বিতা করে নেপাল। প্রথম দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে তুলে নেয় একটি লোনা। নেপালের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মিজানুর রহমান। একাই দলকে 20টি পয়েন্ট এনে দেন তিনি। শেষ 4-এও সেরাটা দিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ, বলেন মিজানুর। লক্ষ্য শিরোপা ধরে রাখার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার, চরম বিপাকে হাজারো বাংলাদেশি কর্মী। দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার 47 এজেন্সির লাইসেন্স স্থগিত। আওয়ামী লীগ দেশকে লুটেরাদের রাজ্যে পরিণত করেছে, মন্তব্য বিএনপি নেতাদের। দুর্নীতির বিরুদ্ধে সৎ সাহস দেখাচ্ছে সরকার, দাবি ওবায়দুল কাদেরের। এমপি আনারকে কলকাতায় রিসিভ করে শিলাস্তি রহমান, বলছে ডিবি। হত্যা মামলা 8 দিন শেষে ফের 5 দিনের রিমান্ডে 3 আসামি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আরও নাজুক দক্ষিণাঞ্চলের সুপেয় পানি সরবরাহ। বৃষ্টির পানি ধরে রাখতে পানির ট্যাঙ্ক বিতরণের দাবি। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।